নারী ফ্রি আছে? কে লিখেছেন ভাইটু আমার? নারীরা যদি ফ্রি নিতে চান তাহলে ঝাঁটার বাড়িও ফ্রি নিতে হবে, কারণ কোনো নারী এমন কোনো নারী দুনিয়াতে নাই যে আপনার কাছে ফ্রিতে থাকবে। ওয়াচিং ফ্রম ইন্ডিয়া, একদম ঠিক বলছো, শাড়ি পেলে মেয়েরা পাগল হয়ে যায়। শ্রেয়সী ভৌমিক, একদম আপু একদম, থ্যাংক ইউ সো মাচ। এই সঙ্গে নারী ফ্রি আছে আপু? কোনো নারী ভাইটু ফ্রিতে থাকে না। নারীরা যদি ফ্রিতে চালাইতে চান তাহলে নারীর সাথে খাইতে হবে ফ্রিতে ঝাঁটার বাড়ি। হুমায়ুন কবির, ও আপা দাদা কই, তোর বউকে নিয়ে ভেঙে গেছে। ফালতু কথা, থাপড়ায় বুটছোটায় ফালতু কথা। আমিনুল ইসলাম বাবু লিখেছে, তুমি বসে আছো কেন? বসে থাকলে আমাকে জুতার বাড়ি কিভাবে দিবা? ওমা, জুতার বাড়ি কি বসে বসে দেওয়া যায় না? ফালতু কোথাকার, থাক। হ্যালো, হাউ আর ইউ? তুমি কেমন আছো? মিস করি। সবাই জানে তুমি আমার বউ। হ্যাঁ, তার ছিঁড়ে গেছে ভাই, লিখছে। শুনেন না, সবাই একটু হাসেন। সুমন আহমেদ, হ্যালো ভাইয়া। সবাই একটু হাসেন, সবাই একটু ফ্রিতে বিনোদন দিলাম। আইডির নাম হচ্ছে সুমন আহমেদ, হ্যালো ভাইয়া লিখছে। হ্যালো, হাউ আর ইউ? তুমি কেমন আছো? আমি তোমাকে মিস করি, সবাই জানে তুমি আমার বউ। ভাই, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি, বুঝছেন? মানে পাগলামের কোনো, আমি নাকি তার বউ। মানে মাথার তার ছিঁড়া, বুঝছেন, পুরো তার ছিঁড়া। আপু কালো হয়ে যাচ্ছেন, যত্ন নিয়ে নিজের। একটু কালো, হ্যাঁ একটু কালো হয়ে গেছি। কি যে মানে কুল পাই না। সুমন মৃগা লিখছে, মোটু আপু খুব খাইছেন। মোটু আপু? আমি মোটা? হ্যাঁ, আমি মোটা? আল্লাহ, আমাকে ক্যামেরাতে কেন জানি মোটা লাগে, আমি জানি না। এমডি আলামিন, বিয়ের পর তো বাঙালি মেয়েরা নাকফুল পরে, আপনারটা কোথায়? হ্যাঁ, বাঙালি মেয়েরা নাকফুল পরে, কিন্তু আমার হাজবেন্ড তো বাঙালি না ওইভাবে, ওই অর্থে আর কি। তো আমার হাজব্যান্ড তো ব্রিটিশ সিটিজেন, সো মানে ও ডুয়েল সিটিজেন, বাঙালি কারণ ওর মা ছিল বাঙালি। বাট যেটা সমস্যা হয়েছে, আমার হাজব্যান্ড নাকফুল পরা লাইক করে না। দ্যাটস আমার দেখা যায় ওইভাবে, মানে নাকফুল আমি পরি না। বাট সামটাইমস ইয়াস, মাঝে মাঝে পরি। সুখ মনে মনে, নাহার আক্তার, একদম আপু। কিরকম পাগল বলেন এটা? পূর্ণিমা দাস, হ্যালো খালামণি, কেমন আছেন আপামণি? ও আমার মাথা পড়ে গেছে, আপামনির আমি পড়তেছে খালামণি। মার জোকারবার্গ আমার 4বার লাইভ কেটেছে, এই জন্য এই ব্যাটার সাথে আমার নিজের মাথাও গেছে। আপনি লিখছেন খালা আপামনি, আমি পড়তেছে খালামণি। পূর্ণিমা দাস আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ইয়াসিন আরাফাত, আমি ভালো আছি। গোলাম হোসেন লিখছে, সেদিন দেখলাম একটা ছেলেকে আপনার চাকর হিসাবে অ্যাপয়েন্ট করেছেন, মানে অ্যাপয়েন্টেড করেছেন। আচ্ছা, অ্যাপয়েন্টেড লিখতে চাইছিলেন, যাই হোক। তো কেউ যদি নিজে থেকে আপনার চাকর হয়ে থাকতে চায় তাহলে কি বলবেন তাকে? চাকর হওয়ার জন্য তো একটা যোগ্যতা লাগে, নিজে থেকে শুধু চাকর হতে চাইলে তো হবে না, তাই না? এটাও হুমায়রা কবির নেহা, লাভ ইউ টু আপু, থ্যাংক ইউ সো মাচ। এইটা অনেক ভালো লাগতেছে। ইমতিয়াজ কবির, বকবকানি বাদ দিয়ে কমেন্টগুলো পড়ুন। কেন ভাইটু, কেন কমেন্ট করতে হবে? আপনিও চকচকানি কমেন্ট করা বাদ দিয়ে শাড়িগুলো কিনুন ভাইয়া, পকেটে কি টাকা নেই? কমেন্ট পড়ে কি হবে? কমেন্ট পড়লে তো আমার পেট ভরবে না, শাড়ি বিক্রি করলে আমার পেট ভরবে। ভাইটু, আপনিও চকচকানি কমেন্ট না করে শাড়িগুলো কিনে আমরা যাবো। থ্যাংক ইউ সো মাচ। রাজেশ খার দেবনাথ, তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্টটা দিব। এটা হচ্ছে অনেক।
ইমতিয়াজ কবি লিখেছে নিম্ন মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার মধ্যে কোনো শাড়ি থাকলে দেখান প্লিজ। এই কমেন্টটি করেছিলাম কিন্তু একবারও পড়িনি, যখন বলছি বকবকানি বাদ দিন ঠিক তখনই কমেন্টটা করলেন। তো আপনি সেটা কেন করলেন? আর আমি শুধুমাত্র নিম্ন মধ্যবিত্তদের কাপড় কেন দেখাবো? এটা আমার দোকান, আমি নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবার জন্য কাপড় দেখাবো, কারণ এখানে আমার শোরুম, আমি সব ক্লাসের জন্য এখানে কাপড় বিক্রি করবো। আমি যেমন নিম্ন মধ্যবিত্তদের জন্য দিব, মধ্যবিত্তদের জন্য দিব, উচ্চ মধ্যবিত্তদের জন্য দিব, আবার ঠিক তেমনি উচ্চবিত্তদের জন্য দেখাবো, সবার জন্য দেখাবো। যার যেটা সামর্থ্য আছে সে সেটা কিনবে। এখন আপনার সামর্থ্য নাই বলে আমি দামি শাড়ি দেখাবো না, এটা তো একটা ভুল ধারণা আপনার। আমার সব ধরনের কাস্টমার দরকার, তাই না? এটা তো আমার শোরুম, এখানে এটা আমার বিক্রির জায়গা, এটা আমার বিজনেস। আমি সবার জন্য কাপড় দেখাবো, সেটা নিম্ন মধ্যবিত্ত হোক, মধ্যবিত্ত হোক, উচ্চ মধ্যবিত্ত হোক আর উচ্চবিত্ত হোক, আমি সবার জন্য কাপড় দেখাবো। যে যার সামর্থ্য অনুযায়ী কিনবে, যার সামর্থ্য বেশি, যে উচ্চবিত্ত সে দামি কাপড় কিনবে, যে নিম্ন মধ্যবিত্ত সে তার সামর্থ্য অনুযায়ী কিনবে, যে যার সামর্থ্য অনুযায়ী কিনবে। আল্লাহ তো সবাইকে একরকম সামর্থ্য দিয়ে দুনিয়াতে পাঠায় নাই, কিন্তু যেহেতু এটা আমার ব্যবসা বা আমি সবার জন্য আমি কাপড় বিক্রি করবো, তাই না, যেটা সবাই কিনতে পারে। তো সবার কথা মাথায় রেখে আমরা কাপড় দেখাই। একটু আগে দামি শাড়ি দেখাইছি, এখন দেখেন একটু কম প্রাইসের মধ্যে দেখাচ্ছি, যেন মধ্যবিত্তরা কিনতে পারে বা সবাই কিনতে পারে। আর বিষয়টা আসলে আপনার ধরেন একটা শাড়ি, এই শাড়িটা দেখতে খুবই সুন্দর, এটা যে শুধু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তরাই কিনবে এরকম না, এটা অনেক বড় লোকরাও এই ধরনের শাড়িগুলো পরে, অনেক কমফোর্টেবল, অনেক স্ট্যান্ডার্ড লাগে। হ্যাঁ, তো একটা মেইন বিষয়টা হচ্ছে যে একটা কাপড় যেটা পরে আপনাকে, যে কাপড়টা আপনি কিনবেন সেটা পরে বা যে পরবে তাকে সুন্দর লাগবে কিনা, এটা হচ্ছে মেইন বিষয়। এখানে টাকাটা হচ্ছে পরের বিষয়, যে কত টাকা দিয়ে কিনলেন এটা হচ্ছে পরের বিষয়। আপনি ধরেন একটা কাপড় আপনি 50,000 টাকা দিয়ে কিনলেন, কিন্তু আপনাকে পরে ভালো লাগতেছে না, তাইলে তো সেই আপনার 50,000 টাকার কোনো দাম থাকলো না। আবার একটা কাপড় আপনি 500 টাকা দিয়ে কিনলেন, কিন্তু আপনাকে পরে এত সুন্দর লাগতেছে যেটা অবিশ্বাস্য। সো কাপড়টা আসলে ডিপেন্ড করে ক্যারি করার উপরে, কে পরতেছে এবং তাকে কেমন লাগবে ওইটার উপরে ডিপেন্ড করে। এনিওয়ে, আমাদের যেহেতু শোরুম, আমাদের শোরুমে যেমন 500 টাকায় ড্রেস পাওয়া যায়, ঠিক তেমনি 50,000 টাকায় ড্রেস পাওয়া যায়। হ্যাঁ, যেমন 500 টাকায় শাড়ি যদিও আমাদের নাই, যেমন ধরেন অ্যাটলিস্ট 1,000 টাকায় আমাদের কাছে শাড়ি আছে, তাই না? 1,000-1,200 টাকায় যেমন আমাদের কাছে শাড়ি পাওয়া যায়, আবার ঠিক আপনার 50,000, 1.5 লাখ টাকার শাড়িও আমাদের কাছে পাওয়া যায়।